सुप्रीम कोर्ट ने हमें अधिकार दिया है कि हम कार सेवा करें। जिस स्थान पर श्री राम का जन्म हुआ वहाँ पर तो हिंदुस्तान का हिंदू चाहता है एक भव्य मंदिर बने। एनआईसी की मीटिंग में मैं स्पष्ट किया था कि गोली नहीं चलाऊंगा, गोली नहीं चलाऊंगा, गोली नहीं चलाऊंगा। प्रभु राम की खातिर आंख बंद करके सिर्फ और सिर्फ भारत की न्याय प्रणाली के प्रति श्रद्धा रखें। এই দৃশ্য স্বতন্ত্র ভারতের সবথেকে বড় জন আন্দোলন, যার জঠরে ভারতের রাষ্ট্রীয় পরিচিতি ও সামাজিক সমরসতা বিরাজমান। ভারতের উচ্চতম ন্যায়ালয় জনগণের ভাবনার অনুরূপ নির্ণয় শুনিয়ে আমাদের রাষ্ট্রীয়তাকে আরও জীবন্ত করে দিয়েছে। এই অবসরে আমাদের অসংখ্য রাম ভক্তদের বলিদান ও আমাদের রাষ্ট্রীয় নেতাদের দৃঢ়তা স্মরণ করতেই হয়। শ্রী রাম জন্মভূমির ইতিহাস তো রামায়ণের সময় থেকেই বাস্তবিকতায় বিরাজমান। বিদেশি আক্রমণকারীরা জন্মভূমিকে অধিকার করে অন্য একটি ধাঁচা বানিয়ে দেয়। ওই দিন থেকে আজ পর্যন্ত মন্দির পুনর্নির্মাণের জন্য অনবরত সংঘর্ষ হয়েছে, কিন্তু এই দিশায় নতুন কিরণ দেখা গেল সোমনাথ মন্দিরের পুনরুদ্ধারে। এই কাজের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন কে এম মুন্সি। সর্দার বল্লভভাই প্যাটেল তিনিও কিন্তু এই কে এম মুন্সির বিচারে সহমত থেকেই সোমনাথ মন্দির পুনরুদ্ধারের সংকল্প নিয়েছিলেন এবং ফিরিয়ে এনেছিলেন সোমনাথ মন্দিরের হৃত গৌরব। সোমনাথ মন্দির থেকে 757 কিলোমিটার উত্তর পূর্বে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের মন্দির নির্মাণের প্রয়াস শুরু হয়েছিল সোমনাথ মন্দিরের মতোই। অযোধ্যাতে আক্রমণকারীরা রাম মন্দির ভেঙে যে ধাঁচা নির্মাণ করেছিলেন, অদ্ভুতভাবে 22শে ডিসেম্বর 1949 রাত্রে অভূতপূর্বভাবে রামলালার মূর্তি উপস্থিত হয়ে গেল, আর তখন থেকেই পূজা অর্চনা পুনরায় শুরু হয়েছিল। আমাদের সংবিধান নির্মাতারা জানতেন যে ভগবান শ্রীরাম ভারতবর্ষের সংস্কৃতির প্রতীক। সংবিধানের মূল খণ্ডে ভগবান শ্রীরামচন্দ্রের সভার ছবি তো আর এমনি এমনি দেওয়া হয়নি। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি সংবিধান সভার সদস্য হিসেবে ছিলেন এবং মূল খণ্ডে নিজের হস্তাক্ষর রেখেছেন। সাল 1951 পরে কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার জন্য এই কাজে বিলম্ব হয়ে যায়, কিন্তু সামাজিক স্তরে প্রচেষ্টা সংঘর্ষ চলতেই থাকে। 1977 থেকে 1986 এই 10 বছর রাম জন্মভূমির আশেপাশে পুরাতত্ত্ব নিরীক্ষণ করা হয়। পুরাতত্ত্ব টিমের ডিরেক্টর ছিলেন পদ্মশ্রী কে কে মোহাম্মদ। উনি বলেছিলেন বিবাদিত ধাঁচার স্তম্ভ কোনো হিন্দু মন্দিরের, এবং ওনাদের পর্যবেক্ষণ অনুসারে স্তম্ভতে পূর্ণ কলসের ছবি খোদাই ছিল, যা হিন্দু স্থপতিরই निदर्शन। मैंने पहले जाके देखा तो वो मस्जिद का जो भी है तो उसमें पिलर्स में 12 पिलर्स जितने भी थे वो सब जो ना हिंदू मंदिर का था। तो आप पूछेंगे ये हिंदू मंदिर आप कैसे कहेंगे, तो हिंदू आप कोई भी जो ना हिंदू मंदिर का देखेंगे तो वो हिंदू मंदिर का हमेशा पूर्ण कलश मिलेंगे आपको, पूर्ण कलश। दैट इज अ सिंबल ऑफ प्रॉस्पेरिटी इन हिंदुइज्म। मुसलमानों को जितना मक्का और मदीना इम्पोर्टेंट है उतना ही एक आम हिंदू के लिए ये दिस इज राम की जन्मस्थान, कृष्ण की जन्मस्थान,
ये इम्पोर्टेंट है और मुसलमानों को विलिंगली दे शुड हैंड इट ओवर। এরপর রাম মন্দির আন্দোলনের সময়ে ওই ধাঁচার মধ্যেই বিষ্ণু হরি শিলাপট্টও পাওয়া যায়, যার ফলে এটা স্পষ্ট যে বিবাদিত ধাঁচার নিচে মন্দির ছিল। 1985-তে সমগ্র দেশব্যাপী রাম মন্দির নির্মাণে জনজাগরণ শুরু হলো এবং এর এক ধাপ সফলতা 1986-র 1 ফেব্রুয়ারিতে আসে ফৈজাবাদের জেলা আদালতের রায়ে তালা খোলার মাধ্যমে। এরপরে রাম মন্দির আন্দোলন ঝড়ের গতিপ্রাপ্ত হল। ভারতীয় জনতা পার্টি দেশের সংস্কৃতি, সম্মান ও আস্থার প্রতি বিশ্বাস রাখল এবং নেতৃত্ব দিয়ে আন্দোলনের গতিকে এমন তীব্র করল যা কোনো রাজনৈতিক দল কল্পনাও করতে পারেনি। 1989 সালে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী ঘোষণাপত্রে সোমনাথ মন্দিরের ন্যায় রাম মন্দির নির্মাণের কথাও ঘোষণা করেছিল। জাতীয় কার্যসমিতি পরিষ্কারভাবে বলে, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ভারতের প্রতীক পুরুষ ও রাষ্ট্রপুরুষ। ভাজপা পরিকল্পিত শাসনে রাম রাজ্যের পরিকল্পনার কেন্দ্র পুরুষ শ্রীরামই। সেপ্টেম্বর 1989 সারা দেশব্যাপী রামশিলার পুজোর পরিকল্পনা নেওয়া হয়। 3 লক্ষর অধিক গ্রামে রামশিলা পুজো করে ইট পাঠানো হয়েছিল অযোধ্যাতে। 11 কোটি দেশবাসী অংশগ্রহণ করেছিল। 13 অক্টোবর 1989 তৎকালীন গৃহমন্ত্রী বুটা সিং লোকসভাতে শিলান্যাসের বিরুদ্ধে এক প্রস্তাব পেশ করেন ও পাশও করিয়ে নেন। 2 নভেম্বর 1989 সর্বসম্মতিতে ভগবানের বিগ্রহ থেকে 129 ফুট পূর্ব দিকে এবং সেখান থেকে দক্ষিণ দিকে 17.5 ফুট দূরে শিলান্যাসের স্থান নিশ্চিত করা হলো। 8 ফুটের চতুর্ভুজ করে ধ্বজ উড়িয়ে দেওয়া হয়েছিল। 9 নভেম্বর মহন্ত অবৈদ্যনাথ, বামদেব মহারাজ, মহন্ত রামচন্দ্র পরমহংস দ্বারা এবং অসংখ্য রাম ভক্তের উপস্থিতিতে ভূমি খনন করা হয়েছিল। 10 নভেম্বর বিহারের হরিজন বন্ধু কামেশ্বর চোপল দ্বারা ভারতের এবং বিশ্বের 450 জনেরও বেশি প্রেস প্রতিনিধির উপস্থিতিতে প্রথম শিলা প্রতিস্থাপিত করা হলো। 24 জুন 1990 হরিদ্বারে সাধু সন্ত সকলে কর সেবা সমিতি বানালেন এবং স্থির করলেন 30 অক্টোবর 1990 রাম মন্দির নির্মাণে কর সেবা করা হবে। ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনকে পূর্ণ সমর্থন দিলেন। 28 জুন 1990 লালকৃষ্ণ আদবানিজি বললেন, এই আন্দোলনকে সরকার বিরোধ করলে সব থেকে বড় আন্দোলন হবে। সেপ্টেম্বর 1990 ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি লালকৃষ্ণ আদবানি একাত্ম মানববাদের স্রষ্টা দীনদয়ালজির জন্মদিনে রাম রথযাত্রা শুরু করলেন। রাম জন্মভূমিতে ভব্য রাম মন্দির নির্মাণের জন্য জনমত নির্মাণ করাটাই ছিল এই যাত্রার উদ্দেশ্য। সোমনাথ থেকে অযোধ্যা 10,000 কিলোমিটার পথ। গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, বিহার হয়ে অযোধ্যা পৌঁছাবে এই রথ 30 অক্টোবরের মধ্যে। এই কার্যক্রমে বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও তৎকালীন সর্বভারতীয় সহ-সভাপতি শ্রীমতী বিজয়া রাজে সিন্ধিয়াও ছিলেন। শুভারম্ভে আদবানিজি বলেছিলেন, রাম ও রামায়ণ ভারতীয় সংস্কৃতির অমূল্য সম্পদ। Ram and Ramayana are precious, invaluable parts of Indian national culture. রাম মন্দিরের বিরোধ
ভারতের সাচ্চা মুসলমানেরা কখনোই করবেন না। কেবলমাত্র রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য কিছু লোক এর বিরোধিতা করছে। अभियान के लिए, किसी आंदोलन के लिए, किसी कार्यक्रम के लिए इतना व्यापक जन समर्थन नहीं देखा जितना मैंने इस रथ यात्रा के लिए और अयोध्या में राम जन्म मंदिर बनाने के लिए। তেইশে অক্টোবর সংবাদ এলো বিহারের সমস্তিপুরে শ্রী লালকৃষ্ণ আদবানীকে গ্রেপ্তার করা হলো। দিনটা ছিল 1990 23 অক্টোবর। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারে নিজেদের সমর্থন তৎক্ষণাৎ প্রত্যাহার করে নেয় এবং সমগ্র দেশব্যাপী সত্যাগ্রহের আবেদন জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি। সত্যাগ্রহ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি হল। অটলজির নেতৃত্বে যাত্রা থাকলো কিন্তু জারি। লাখো লাখো করসেবক অযোধ্যার দিকে এগোতে থাকলেন। অটলজিকেও গ্রেপ্তার করা হলো অযোধ্যা পৌঁছবার আগেই। বিশে অক্টোবর থেকে 2রা নভেম্বর করসেবক যারা অযোধ্যা পৌঁছালেন জন্য সমাজবাদী পার্টির মুলায়ম সরকারের দমন নীতি। 8 লাখ করসেবক রওনা হয়েছিলেন। এর মধ্যে 3,20,000 করসেবক গ্রেপ্তার হয়েছিলেন। সেদিনের অত্যাচার জালিয়ানওয়ালাবাগের অত্যাচারের সঙ্গে তুলনীয়। বারবার কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। 72 ঘন্টার মধ্যে দুবার গুলি চালানো হয়েছে, যার ফলে 50 জনেরও অধিক করসেবক হত্যা হয়েছিল উত্তরপ্রদেশ সরকারের গুলিতে। হাজার হাজার করসেবক গুরুতর ঘায়েল হয়। চৌঠা এপ্রিল 1991 দিল্লির বোট ক্লাবে বিশাল সংকল্প সভায় 25 লক্ষের অধিক রাম ভক্ত যোগদান করেছিলেন। এই বিশাল সভা শেষ হতে হতেই মুলায়ম সিংহ যাদব মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন। দ্বিতীয়বার নির্বাচন হয় উত্তরপ্রদেশে। কল্যাণ সিং এর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশের সরকার গঠন করে। 7 থেকে 10 অক্টোবর 1991 মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ বিবাদী ভূমিতে সেই ভূমি বেঁধে রেখে আশেপাশের 2.77 একর জমি সরকার অধিগ্রহণ করল। রাম জন্মভূমি আন্দোলন দেশভর জারি রইল। এরপরে 29শে নভেম্বর 1992 আডবাণী সহ প্রমুখ বিজেপি নেতা করসেবার আহ্বান করলেন। আর 3রা ডিসেম্বর 1992 মধ্যে অযোধ্যাতে 3 লক্ষ করসেবক পৌঁছে গেল। যদিও সশস্ত্র পুলিশ 25,000 উপস্থিত ছিল, তা সত্ত্বেও 5ই ডিসেম্বর 1992 শ্রী অটল বিহারী বাজপেয়ীর লখনৌতে ঐতিহাসিক জনসভা। सचमुच में सुप्रीम कोर्ट ने हमें अधिकार दिया है कि हम कार सेवा करें। रोकने का तो सवाल ही नहीं। कल कार सेवा करके अयोध्या में सर्वोच्च न्यायालय के किसी निर्णय की अवहेलना नहीं होगी। कार सेवा करके सर्वोच्च न्यायालय के निर्णय का सम्मान किया जाएगा और आचरण किया जाएगा। 6 ডিসেম্বর 1992 কোন ন্যায়ালয় বা রাজনৈতিক নেতাদের নির্দেশ ব্যতীত করসেবকরাই ওই বিবাদিত ধাঁচা নিচে নামিয়ে দিল। এরই মধ্যে কল্যাণ সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। কিন্তু কোন রাম ভক্তের উপরে উনি গুলি চালান। मीटिंग में मैं स्पष्ट किया था
कि गोली नहीं चलाऊंगा, गोली नहीं चलाऊंगा, गोली नहीं चलाऊंगा। এপ্রিল 1993 ভারতীয় জনতা পার্টি এক শ্বেতপত্র প্রকাশ করে সরকারের শাসনে রামরাজ্য স্থাপনের প্রতিস্পর্ধা ব্যক্ত করে। লোকসভা নির্বাচনের ইস্তাহারে রাম মন্দির নির্মাণের কথা ব্যক্ত করা হয়। 1998 লোকসভা নির্বাচনে সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে সংসদে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টি। 11 মার্চ 2002 প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, के विवाद को हल करने के दो ही तरीके हैं। एक, आपस की बातचीत से विवाद हल किया जाए, कोई रास्ता निकाला जाए, और अगर इसमें सफलता नहीं मिलती तो फिर अदालत से कहा जाए कि वो इसमें जल्दी सुनवाई करें। এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ে এই বিবাদের শুনানি শুরু হয়েছিল। সব পক্ষের কথা শোনা হয় এবং 2003 আবার পুরাতত্ত্ব পরীক্ষণের নির্দেশ আসে এবং তার রিপোর্টও ছিল विवादित ढांचार नीचे मंदिर ছিল। मंदिर होने के वहाँ एक नहीं 3 स्तर पर 3 मंदिर होने के स्पष्ट प्रमाण मिले। ये पूरा स्थल धार्मिक ही स्थल था शुरू से लेके आखिरी तक, इसके स्पष्ट प्रमाण हैं। सेप्टेम्बर 2010 এলাহাবাদ হাইকোর্টের যে রায় এলো সেই রায় জনমানুষের আকাঙ্ক্ষার অনুরূপ কিন্তু হয়নি। সেই রায় ছিল ওই জমিকে 3 ভাগে ভাগ করা দেওয়া হবে। এক হচ্ছে রাম জন্মভূমি ন্যাস, 2 হচ্ছে নির্মোহী আখড়া, 3 মুসলিম পক্ষ। এতে 3 পক্ষই সন্তুষ্ট হয়নি এবং তারা উচ্চতম ন্যায়ালয়ে তাদের আপিল করেছিল। পরবর্তী সময়ে দেখা গেল 9 মে 2011 উচ্চতম ন্যায়ালয় হাইকোর্টের রায়কে স্থগিত করেন। ইতিমধ্যে 2014 সালে ভারতীয় জনতা পার্টি তার ঘোষণাপত্রে রাম মন্দির নির্মাণের কথা বলল। আর এই 2014 সাল থেকে শুরু হলো ভারতবর্ষে এক বিশেষ কালখণ্ড। 2014 সালে ভারতীয় জনতা পার্টি পূর্ণ বহুমত নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন করলো কেন্দ্রে। এরপরে 2017 সালে উত্তরপ্রদেশে 15 বছর পরে ভারতীয় জনতা পার্টির পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় আদিত্যনাথ যোগীজির নেতৃত্বে সরকার গঠন। উচ্চতম ন্যায়ালয় নির্দেশ দিয়েছিল যে এই মামলাতে যত হিন্দি, উর্দু, সংস্কৃত, পার্সি, ফ্রেঞ্চ, আরবি এবং অন্যান্য ভাষার কাগজ আছে তার ইংরেজি অনুবাদ করে দিতে হবে। উত্তরপ্রদেশ সরকার 14,000 পাতার কাগজ 4 মাসে অনুবাদ করে দিয়েছিল। অক্টোবর থেকে 3 সদস্যের বেঞ্চ রোজ শুনানি গ্রহণ। ন্যায়ালয় এটা বলেছিল যে মসজিদ এখানের অভিন্ন অংশ নয়। भारतीय जनता पार्टी चाहती है कि उसी स्थान पर
जल्द से जल्द भव्य राम मंदिर का निर्माण हो, उसमें कोई दुविधा नहीं। 29 জানুয়ারি 2019 সরকার 67 একর জমি মূল মালিককে ফিরিয়ে দেওয়ার আবেদন জানায় সরকার পক্ষ উচ্চতম ন্যায়ালয়ের কাছে। 8 মার্চ 2019 পূর্ব বিচারক কলিফুল্লাহ মধ্যস্থতায় এক প্যানেল বানানো হয় এই নির্ণয় নেওয়ার জন্য। পরবর্তী সময়ে 6 আগস্ট 2019 40 দিন নিয়মিত শুনানি করে রায় নিশ্চিত করতে হবে, এটা সুপ্রিম কোর্ট বলেছে। পরে আমরা জানি রঞ্জন গগৈ নিশ্চিত হন বিভিন্ন শুনানি শোনার পরে। সেখানে হিন্দু পক্ষের মান্যতা একেবারে নিশ্চিতভাবে নির্ধারিত হয়। 1928 থেকে 1857 পর্যন্ত 300 বছর ওই বিবাদিত ধাঁচাতে কেউ কখনো নামাজ পড়েনি, সে কথা ওয়াকফ বোর্ডের উকিলও স্বীকার করেছে। হিন্দু পক্ষে আরো বিশেষ প্রমাণ রামচবুত্রা ও সীতার রসই ওখানে ছিল এবং সেখান থেকে যে পুজো হতো সেই পুজোর যে দিক, সেই দিশা নির্দেশ ছিল গর্ভগৃহের দিকে। 1858 সালে মুয়াজ্জিনদের দ্বারা যে তথ্য যেটা আছে ওখানে, তাতে কিন্তু স্বীকার করা হয়েছিল যে গর্ভগৃহে রাম জন্মভূমির প্রতীক ছিল এবং সেখানে পুজো হতো। सर्वोच्च अदालत का ये फैसला हमारे लिए एक नया सवेरा लेकर के आया है। इस विवाद का भले ही कई पीढ़ियों पर असर पड़ा हो, लेकिन इस फैसले के बाद हमें यह संकल्प करना होगा कि अब नई पीढ़ी नए सिरे से न्यू इंडिया के निर्माण में जुटेगी। आइए एक नई शुरुआत करते हैं। ভারতীয় জনতা পার্টি লোকতন্ত্র এবং গণতন্ত্রের পক্ষে। हम भी चाहते थे कि फैसला अदालत करे, संवैधानिक रूप से इस विवाद का रास्ता निकले। और देखिए श्री राम जी, सुप्रीम कोर्ट ने निर्णय कर दिया और सुप्रीम कोर्ट के निर्णय से भव्य राम मंदिर बनने का रास्ता खुल गया। উচ্চতম ন্যায়ালয় যে রায় দান করেন সেখানে ছিল ন্যায়, রাষ্ট্রীয়তার প্রতি সম্মান, আমাদের সংস্কৃতির সংরক্ষণ ও সংবর্ধন।